তোমার এটা এত ছোট কেন? আমার জিনিসটা কোনোভাবে ঢোকাতে পারছি না। উফ, এটা ছোট হলে আমার কি দোষ? একটু থুতু দিয়ে ঢোকানোর চেষ্টা করো, দেখো ঢোকে কিনা। আরে থুতু দিয়ে চেপে ধরে না হয় ঢোকালাম, কিন্তু বের করবো কেমন করে? আরে একবার দুবার ঢোকাতে আর বের করতে কষ্ট হলে সমস্যা নেই, তারপর এমনি এমনি লুজ হয়ে যাবে। আচ্ছা দেখি, চেষ্টা করি। যদি পরে না বের করতে পারি না, তখন তোমার দোষ, আমায় বকতে পারবে না। উফ, বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ঢোকাও তো। আর শোনো, একদম আস্তে আস্তে ধাক্কা দিবে, বেশি জোরে ধাক্কা দিলে আমার ব্যথা লাগবে। হুম, আসতেই তো দিচ্ছি, শুধু চেপে ধরে রেখেছি, দেখি কি হয়। তুমি চিৎকার চেঁচামেচি করো না কেমন? নীরব কথাটা বলতেই নিজের মুখ থেকে সামান্য পরিমাণ থুতু নিয়ে পুনরায় ঢোকানোর চেষ্টা করলো। নীরব যতবার জিনিসটা ভেতরে ঢোকানোর চেষ্টা করে, ঠিক ততবার নিধি ব্যথায় কোকিয়ে ওঠে। নিধির ব্যথার আর্তনাদ দেখে নীরবের বুকটা কেঁপে ওঠে। কিন্তু এটা তো করতেই হবে, তা না হলে তো সমস্যা হবে। তাই নীরব কিছুটা বাধ্য হয়ে নিজের কাজটা করতে লাগলো। নিধি ব্যথায় কোকিয়ে উঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই, আর কত সময় লাগবে? এখনো ঢোকে নাই? আরে সোনা, এই তো চলে গেছে ভিতরে, আর একটু কষ্ট সহ্য করো সোনা, এই তো শেষ হয়ে গেছে কাজটা। নীরব পরম যত্নে জিনিসটা ভেতরে ঢুকিয়ে দিল আর একটা শান্তির নিঃশ্বাস ফেলল। জিনিসটা ভেতরে ঢোকাতেই নিধি যেন নিজের প্রাণ ফিরে পেল। নিধির ব্যথাও কমে গেছে, কিন্তু নিধির হাতজোড়া ভীষণ ফুলে গেছে। নিধি নীরবের স্ত্রী, ভালোবেসে তারা একে অপরকে বিয়ে করে। বিয়ের পরদিন থেকে নিধি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে নীরবের বাবা মায়ের সাথে মানিয়ে নিতে। তবে কথাটা একটু অবিশ্বাস্য হলেও সত্যি যে নীরবের মা বাবা যদিও নিধিকে মেনে নিয়েছে, তবে মন থেকে হয়তো মানতে পারেনি। তাই তো কথায় কথায় নিধিকে কথা শোনানোটাই যেন তাদের প্রথম ও প্রধান কাজ। গতকাল নিধির হাতে চুড়ি না পরার জন্য নিধিকে কথা শোনায় নীরবের মা। নিধি তাদের কথায় কিছু মনে করে না। তাদের কথা মতো আজ নিধি হাতে চুড়ি পরছে, তবে চুড়িগুলো কোনোভাবেই নিধির হাতে ঢুকছে না। অনেক চেষ্টা প্রচেষ্টা করার পর নিধির হাতে চুড়িগুলো ঢুকলো, আর অবশেষে নীরব অনেক কষ্ট করে নিধির হাতে চুড়ি পরিয়ে দিল। নিধির হাতে চুড়ি পরানো শেষ হতেই নিধি নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল, এই নীরব, এখন দেখো তো আমায় চুড়ি পরে কেমন লাগছে। চুরিতে তো তোমায় অনেক সুন্দরী লাগছে, কিন্তু আমার সেই সৌন্দর্য দেখার পর যেই খুশিটা আসার কথা তা আসছে না। ওমা, খুশি আসছে না কেন? কি হয়েছে আমায় বলো। এই দেখো, তোমার হাত জোড়া কেমন ফুলে গেছে, অনেকটা ছিঁড়েও গেছে। এই হাতে তো কখনো চুরি ওঠেনি, তাই দেখছো কি অবস্থা হয়েছে। আরে ওসব কিছু না, মেয়েদের একটু একটু এসব সহ্য করতেই হয়। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, একটু পরে সব ঠিক হয়ে যাবে। হুম, এমনি এমনি সব ঠিক হয়ে যাবে তাই না? জি, এমনি এমনি সেরে যাবে, তুমি অত চিন্তা করো না। চুপ করে এখানে বসে থাকো, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। যদি এই জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ো, তবে তোমার খবর আছে। আসছি আমি। নীরব কথাটা শেষ করতেই নিধির পাশ থেকে উঠে গেল ওষুধ নিয়ে আসতে। নিধিও নিচের জায়গা থেকে নড়ল না, কারণ নিধি জানে নীরবের কথা যদি সে না শোনে তবে নীরব তার উপর প্রচন্ড তাণ্ডব শুরু করবে। নিধি চুপটি করে ঠায় বসে আছে। নীরব ওষুধ নিয়ে চলে আসে নিজের রুমে। ওষুধ নিয়ে এসে নীরব নিধির হাতে পরম যত্নে ওষুধ মাখিয়ে দিতে লাগলো। নিধি নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই একটা মানুষই আছে যে নিধিকে নিজের থেকে বেশি ভালোবাসে আর নিজের থেকেও বেশি কেয়ার করে। নিধি একটু অসুস্থ হয়ে পড়লেই মানুষটা রাত জেগে নিধির সেবা করে। অনেক পুরুষ বলে এমন একজন গুণবতী নারী জীবনে পেয়ে তারা ধন্য হয়, তবে আমার ক্ষেত্রে সেই কথাটা একটু ভিন্ন। নীরবের মতন মানুষ নিজের জীবনে পেয়ে আমি ধন্য। এমন স্বামী কোটিতে একটা খুঁজে পাওয়া দায়। আজ কেন জানি খুব বলতে ইচ্ছে করছে, নীরব আমার পছন্দ করা ছেলে, যাকে চিনতে আমি ভুল করিনি। নিধি নীরবের দিকে তাকিয়ে আপন মনে কথাগুলো ভাবছে। নীরবের ওষুধ লাগানো শেষ হতেই নীরব নিধির দিকে দৃষ্টিপাত করলো। নিধিকে ভাবনার আকাশে বিচরণ করতে দেখে নীরব মুচকি হেসে নিধিকে উদ্দেশ্য করে বলল, এই পাগলি, কি ভাবছো এমন আনমনে? আমায় বলবে না বুঝি? না, তেমন কিছু না। ভাবছিলাম কত ভাগ্য করে জন্মালে এমন একটা স্বামী পাওয়া যায়। আরে দূর, সবসময় আমার প্রশংসা করতে কে বলেছে তোমায়? আমি এতটা ভালো স্বামী হতে পারিনি। তা না হলে দিনের পর দিন মা বাবা সহ বাড়ির সকলে তোমায় কথা শোনাতো। বাবা মা কথা শোনায় কি জন্য? আমার ভালোর জন্যই তো, নাকি? আচ্ছা, আমি যদি তাদের মেয়ে হতাম তবে কি তারা আমার শাসন করতো না, বকতো না? তুমি শুধু শুধু সারাদিন এসব নিয়ে ভাবতে থাকো। ওনারা তোমার মা বাবা নয়, আমারও মা বাবা, তাই তাদের কথায় আমার একটুও খারাপ লাগে না।
ঠিক আছে। এখন মহারানী আপনি রেস্ট করুন, আমি একটু বাহিরে যাব। বাহির থেকে এসে তারপর আপনাকে অনেক অনেক আদর করব। এত রাতে আবার কোথায় যাবে? আর বলো না, এই রাত হলেই সেটা লাগে আমার, তাই একটু ফার্মেসিতে যেতে হবে। ওটা নিয়েই আমি বাড়ি চলে আসবো, সমস্যা নেই। নীরবের কথা শুনে নিধি একটু অবাক হলো। রাত হলে নীরবের আবার কি লাগে যেটার কারণে ফার্মেসিতে যেতে হয়? নিধি নীরবের কথার মানে বুঝতে পারল না। নিধি নীরবের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই রাতের বেলা তোমার আবার কি লাগবে যেটা ফার্মেসি থেকে আনতে হবে? আরে বুঝতে পারছো না কি লাগবে আমার? এই তুমি এমন করে হাসছো কেন? তোমার মাথায় কি আবার সেই সব উল্টাপাল্টা জিনিস ঘুরছে নাকি? দেখো কাণ্ড, আমি তো একটা সামাজিক ছেলে। আমি সবসময় পজিটিভ জিনিস প্রকাশ করতে চাই, তবে তুমি না সবসময় অন্য কিছুই মনে করো। আমি কাশির ওষুধ আনার কথা বলছি, আর তুমি কি না? ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। সরাসরি কাশির ওষুধের কথা বললেই তো হতো। তুমি তো এমন ভাবে কথা বলো যে মনে হয় অন্য কিছু বোঝাচ্ছ। একদম না, আমি অন্য কিছুই বোঝাচ্ছি না। আচ্ছা সেই সব ছাড়ো, আমায় বলো ওটাও কি নিয়ে আসবো নাকি? ওটা কোনটা? আরে যেটা তুমি মনে করেছো সেটা। তুমি বললে একদম বক্স নিয়ে আসবো নে, তারপর আর কষ্ট করে দোকানে যেতে হবে না। শুধু নাও আর শুরু করে দাও। শখ কত! আমি তোমার তো আগেই বলে দিয়েছি যে আমার ওসব প্রতিশন দিয়ে শান্তি লাগে না। একদম ওপেন ভাবে সব হবে, তাতে সন্তুষ্ট। ওরে আমার রোমান্টিক বউরে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি কেমন? তুমি একটু রেডি হয়ে নাও, তারপর শুরু হবে যুদ্ধ। হয়েছে, দেখা যাবে কেমন যুদ্ধ হয়। ফাজিল একটা। এখন সাবধানে যাও, আমি অপেক্ষা করছি তোমার। নীরব নিধির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে ফার্মেসিতে চলে যায়। নিধি আপন মনে নীরবের কথা ভাবতে থাকে। এই নীরব এতটা ফাজিল যা বলে বোঝানো সম্ভব নয়। নীরব নিজের স্ত্রীর প্রতি ভীষণ রকম আসক্ত একটা মানুষ। বর্তমানে পরকীয়া যেমন একটা রোগে পরিণত হয়েছে, সেইখানে নীরব এইসবের বাইরে থেকে নিধির প্রতি প্রবলভাবে দুর্বল হয়ে আছে। নীরবের ভালো লাগে না এমন কোনো জিনিস নিধির চোখে পড়ে না। নিধি এই কথায় নীরব এক কথায় সেরাদের মাঝে সেরা। নীরবের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে নিধি অনুভব করলো কেউ একজন এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিধি নিজের পাশে তাকাতেই দেখতে পেল নীরব তাকে জড়িয়ে ধরেছে। নিধি হঠাৎ করে নীরবকে দেখে একটু চমকে যায়। নিধি প্রশ্নসূচক কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নীরব, তুমি ফার্মেসিতে যাওনি? এত তাড়াতাড়ি ফিরে আসলে কি করে? ও গোমর প্রিয়তমা, আমি ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে চলে এসেছি, কিন্তু তুমি এতটাই ভাবনায় মগ্ন যে আমার উপস্থিতি টের পাওনি। ওই আর কি, একটু অন্যমনস্ক ছিলাম দেখে টের পাইনি। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। নিধি নীরবের পাশ থেকে উঠে যেতে চেষ্টা করতেই নীরব নিধির হাতটা দুম করে ধরে ফেলল। নিধি কিছু বুঝে ওঠার আগেই নীরব নিধিকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। নিধি নীরবের হ্যাচকা টানের তাল সামলাতে না পেরে নীরবের বুকে চলে আসলো। নীরব নিধিকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে নিধির কপালে চুমু খেয়ে নিধিকে উদ্দেশ্য করে আদরে গলায় বলতে লাগলো, সারাদিন এত খাটুনি করে এখন আবার আমার জন্য পানি আনতে হবে না। তুমি আমার সামনে থাকবে আর আমার আদর খাবে। এই এখন আদর কি করে সম্ভব? রাত গভীর হোক, তারপর একটু করে আদর খাবো। এখন আদর করতে হবে না, তুমি বাহির থেকে এসেছো, একটু রেস্ট করো। ওই ফাজিল, আদর শুধুমাত্র গভীর রাতে করতে হয় এমন কোনো কথা আছে? আদর সবসময় করা যায়, যখন ইচ্ছা হবে তখনই। এই না না, আমার লজ্জা লাগে তো, এখন না প্লিজ। হায় আল্লাহ, এসব আমি কি শুনছি? বিয়ের এতদিন পরেও নাকি নিজের স্বামীর কাছে কেউ লজ্জা পায়। এইসব কথা মানুষ শুনলে কি বলবে জানো? বলো কি বলবে? মানুষ বলবে নিধি একটা বোকা মেয়ে, কিন্তু আমি তো জানি নিধি বোকা নয়, নিধি একটা চালাক মেয়ে। তাই লক্ষ্মী বউয়ের মতো আদর খাও আর আমায় আদর করতে দাও। তুমি কথার জালে আমায় ফাঁসাতে পারবে না। আমি জানি তুমি এখন ফালতু কথা বলে আমায় আদর করতে চাও, আমি এখন আদর করতে পারবো না। তাই নাকি ফাজিল বউ? আমি তো আমার আদরে জানটাকে মন ভরে আদর করব। পারলে তুমি আটকে দেখাও। নীরব কথাটা বলতে বলতে নিধিকে আবার নিজের সাথে জড়িয়ে নিল। নিধি একটা বাচ্চা মেয়ের মতো নীরবের কোলে বসে আছে। নীরব নিধির কোমরে হাত রেখে নিধিকে আরো শক্ত করে জড়িয়ে নিজের সাথে লেপ্টে নিয়ে নিধির কোমল ঠোঁটজোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। নিধির মনের মধ্যে একটু তোলপাড়ের সৃষ্টি হলেও নিধি সেটা নীরবকে বুঝতে দিচ্ছে না। শুধুমাত্র লজ্জা পাচ্ছে মেয়েটা। আসলে লজ্জা তো নারীর ভূষণ, তাই লজ্জা ছাড়া নারীকে অসম্পূর্ণ মনে হয়। নিধি নীরবের গলা জড়িয়ে ধরে আছে। নীরব নিধির নাকের দিকে নিজের নাকটা এগিয়ে দিয়ে নিধির নাকের সাথে নিজের নাকটা ঘষে দিচ্ছে। নিধির সারা শরীর থেকে ভেসে আসছে তীব্র একটা নেশালো গন্ধ। এই সুগন্ধটা নীরবকে কাবু করতে যথেষ্ট। নীরব আলতো করে নিধির কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে
মুচকি হাসি দিল। নীরবের কাছে এখন আর অপ্রকাশিত থাকলো না নিধির মনের অব্যক্ত ভালোবাসার ভাষা। নীরব নিধির ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট জোড়া রাখলো আর পরম আবেশে নিধির ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। নিধি ও নীরবের ভালোবাসার পরশে নিজের মধ্যে এক অদ্ভুত উন্মাদনা অনুভব করলো। দুজন উন্মাদ পাগলের ন্যায় একে অপরের মাঝে ভালোবাসার আদান প্রদান করতে ব্যস্ত হয়ে পড়ল। নীরব নিধির ঠোঁট জোড়া অনেক সময় ধরে চুষে খেয়ে নিধির ঠোঁট জোড়া আলতো করে ছেড়ে দিল। নিধি নিজের ঠোঁট জোড়া ছাড়া পেতেই নীরবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে হাঁপাতে হাঁপাতে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এমন করে কেউ চুমু খায়? মনে হচ্ছে কত বছর ধরে ক্ষুধার্ত হয়ে আছো। গতকাল রাতেও তো খেলে। এত ক্ষুধা থাকে কোথায় তোমার? তাই নাকি গো? চুমো কি কম হয়েছে? আরো একটু বেশি লাগতো নাকি? মানে আমি বলছি কি আর তুমি বলছো কি? বলি মাথা ঠিক আছে নাকি গেছে? আমার মাথা তো ঠিক আছে জান। তুমি আমার ঠোঁটের দিকে তাকাও, দেখো কেমন করে দিয়েছো। নিজে তো ছাড়তেই চাওনি, আমি ইচ্ছে করে ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমার দোষ? নীরবের কথা শুনে নিধি চুপসে গেল, কারণ নীরব যা বলছে তা সত্যি। নীরব যখনই নিধিকে আদর করে তখনই নিধি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর আজও তার বিপরীত হয়নি। নীরবের ঠোঁটের স্পর্শে নিধি পাগল হয়ে যায়, আর পাগলের মতো নীরবের ঠোঁটে নিজের ভালোবাসা দিতে থাকে। নিধি আমতা আমতা করে নীরবকে উদ্দেশ্য করে বলল, যত সব ফালতু কথা বলো না, আমি এখন ঘুমাবো, আমায় ঘুমাতে দাও। আমার মনে আগুন জ্বালিয়ে তুমি এখন ঘুমিয়ে যাবে, তা কি করে হবে? আমায় আদর করতে দিতেই হবে এখন। নীরব কথাটা শেষ করতেই পুনরায় নিধিকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নিধি ও নীরবের আদরে নিজেকে সিক্ত করতে থাকলো। ভালোবাসা এই শব্দটা বলা সহজ, তবে এই শব্দের আসল মানে বুঝতে সবাই পারে না। ভালোবাসা সেটা নয় যেটা চার দেওয়ালে বন্দি থাকে। ভালোবাসা সেটাই যেটা মনের মাঝে বিচরণ করে। নিধি নীরবকে ভালোবাসে। নীরবের পরিবারের লোকজনদের কটু কথা শুনেও কিছু মনে করে না, কারণ নিধি চায় তার কারণে সংসারে অশান্তি না হোক। একটা সময় নিধিকেও মন থেকে নীরবের পরিবার মেনে নেবে, কারণ ভালোবাসার মাঝে অন্যরকম একটা শক্তি লুকিয়ে থাকে। ভালো থাকুক ভালোবাসা, এমন ভাবেই নিধি আর নীরবের ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন।